আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কথা বলবো আমাদের দেশের দারিদ্রতা নিয়ে। যদিও আমি গত 5-6 মাস থেকে আমি বাংলাদেশের অ্যাকচুয়াল যে দরিদ্র সীমাটা আছে বা বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থাটা আছে মানুষের, সাধারণ মানুষের, রাষ্ট্রীয় না সাধারণ মানুষের, ওইটি আমি জানার চেষ্টা করছি গুগল করে, আমার ক্ষুদ্র জায়গা থেকে, তারপরে ডিপসিকের মাধ্যমে, চ্যাট জিপিটির মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আমি জানার চেষ্টা করছি। যতগুলো এরকম সার্চ ইঞ্জিন আছে সবগুলোর মাধ্যমে আমি জানার চেষ্টা করছি অ্যাকচুয়াল ডাটাটা। কিন্তু দুঃখের বিষয়, গত 55 বছরে আমাদের দেশে এমন একটি ডাটা সিস্টেম বা তথ্য সরবরাহের একটা জায়গা তৈরি হয়নি যেখান থেকে নাগরিক জানতে পারবে যে আমার দেশে এই অর্থনীতি। আর উল্টো দেখা গেছে গত সরকারগুলো উল্টা আরো আমাদেরকে মিসগাইড করেছে, মিথ্যা তথ্য দিয়েছে এমন যে আমাদের দেশের প্রকৃত জনসংখ্যা কম করে হলো 25 কোটির উপরে হবে, কিন্তু সরকার কি করেছে 18 কোটি দেখানোর চেষ্টা করেছে। 18 কোটি কেন দেখানোর চেষ্টা, 18 কোটি না 16 কোটি সামথিং দেখানোর চেষ্টা করেছে। কেন দেখানোর চেষ্টা করেছে? যে জনগণ কম দেখালে জিডিপির যে মাথা পিছু আয়, এই আয়টা বেশি বাড়ে দেখা হয়। অর্থনৈতিক উন্নয়ন সাধন করছে এটা দেখানোর জন্য বিগত সরকার দেখে গেছে এই মিথ্যা তথ্যগুলো দিয়েছে আমাদেরকে। আচ্ছা যাই হোক, তাও তো কিছু তথ্য দিয়েছে, কিন্তু অ্যাকচুয়াল তথ্যটা নেই ভাই। আমাদের যে সরকার তো দায়িত্ব পালন করছেই না। এনজিও গুলো যে আছে আমাদের, এনজিও আজারে বসে বসে যে বিভিন্ন দেশের থেকে ফান্ডিং এনে 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 কোকাসগুলো করে ফেলছে আর বড় বড় কথা বলে। এনজিও গুলোরও কাজ ছিল যে এই সেক্টরে অনেক এনজিও আছে যে তারা এই আদমশুমারি এবং এই তথ্য মানুষের মাথা বিষয়, এই বিষয়গুলো বা দরিদ্র সীমার নিচে মানুষ কত মানুষ বাস করে, এই তথ্যগুলো তারা প্রোভাইড করা নিরপেক্ষভাবে উচিত ছিল। তারাও তাদের সঠিক কাজগুলো করে নেই। যদি করতো আমি 6 মাস গবেষণা করে ঘাটাঘাটি করে পাইতাম। তো আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে গবেষণা করে যতটুক আমি অ্যাসেসমেন্ট মিলিয়েছি, হিসাবটা এরকম অনেকটা, যদি ভুল হয় তাহলে কেউ আমাকে প্রমাণ করে দিতে হবে। এদেশের কোনো রাষ্ট্রীয় কাঠামো ব্যবস্থা এবং যদি কোনো এনজিও প্রতিষ্ঠান কেউ আমার এই অ্যাসেসমেন্টটি বা আমার এই গবেষণাটি ভুল প্রমাণ করতে, প্রকৃত তথ্যটি দিয়ে আমাকে ভুল প্রমাণ করলে আমি জাতির কাছে ক্ষমা চাইব। না হলে আমারটি স্বীকার করতে হবে, কারণ আমি চেষ্টাটি করেছি, আপনারা কেউ চেষ্টাটিও করেননি। আচ্ছা, তথ্যটি হচ্ছে এরকম যে বাংলাদেশে এখনো 2025 সালেও দারিদ্র সীমার নিচে, সরাসরি দারিদ্র সীমার নিচে, যারা প্রতিদিন দিন এনে দিনও খেতে পারে না, এমন দারিদ্র সীমার নিচে 30% মানুষ আছে যারা তাদের জীবন ধারণের জন্য পর্যাপ্ত কাজটুকু করতে পারে না এবং জীবন ধারণটা সেভাবে করতে পারে না। ভিক্ষাবৃত্তি, বিভিন্ন কিছু চুরি ডাকাতি, এইগুলা করে, অপরাধ করে তারা দিন কাটাচ্ছে। এর জন্য অপরাধ তারা দায়ী না, এর জন্য দায়ী বাংলাদেশের যে অপরাধগুলো ঘটে মোটা অঙ্কের সবসময় দায়ী হচ্ছে সরকার, সরাসরি সরকার দায়ী। কেন দায়ী বলি? যে যখন আপনি রাষ্ট্রের তরুণ সমাজকে কর্মসংস্থান দিবেন, তার যখন অভাব থাকবে না, দারিদ্র থাকবে না, তখন সে অন্যায় কাজ করবে না। যখন তার পেটে খিদা থাকবে, তাকে নীতিকথা শুনিয়ে কাজ হবে না। সে প্রথমে পেটের খিদা নিবারণের জন্য চুরি করবে, পরে একসময় তার এটা অভ্যাসে পরিণত হবে। তো আমরা কি জানলাম? যে কোনো নাগরিকই, কোনো মানুষই জন্ম থেকে সে অপরাধী হয়ে ওঠে না। সে তাকে পরিবেশ, প্রকৃতি, রাষ্ট্র, সমাজ সবকিছু, পরিবার সবকিছু মিলিয়ে সে তাকে অপরাধী তৈরি করে তোলে। রাষ্ট্রের দায়িত্ব সে যেন অপরাধী না ওঠে, তাকে ব্যবস্থাগুলো প্রোভাইড করা। করেনি, এজন্য অপরাধ বেড়েছে। তো 30% দারিদ্র সীমার নিচে আছে। এর উপরে 20% এমন আছে যারা দারিদ্র খেতে পারে, কিন্তু কাজে না গেলে সংসার আটকে যায়। এরকম সংখ্যাটা 20% আমার গবেষণা। আমি যে গবেষণা করেছি তথ্য চান আমি দিতে পারি, আমি নাগরিকের কাছে দিব। আর আমি বারবার বলছি, সরকার এবং যে এনজিও যারাই দাবি করেন, তারা আমার একটা ভুল প্রমাণ দিতে হবে। আমি যদি ভুল হই, আর না হলে আমারটা স্বীকার করতে হবে। আচ্ছা, 20% এমন আছে যে যারা জীবনযাপন করতে পারে, মানে কাজ করলে টাকা আসে, সংসার চলে, কিন্তু কাজে যদি তা অসুস্থ হয়ে যায়, সে 2 দিন অসুস্থ থাকে, তাহলে তার সংসারটা একটা টালমাটাল হয়ে যায়। এটা হচ্ছে তাদেরকেও দারিদ্র ধরা যায়, কিন্তু সে জীবনযাপন করতে পারে। এর উপরের সংখ্যাটা
10% আছে নিম্ন মধ্যবিত্ত, যারা সামাজিকভাবে চলতে পারে, চলে, কোনোভাবে অভাব নেই, কিন্তু আবার আবার ইয়েও নেই, সেভিংস নেই তাদের, তারা ভালোভাবে চলতে পারে। তাহলে আমার গেল 60%। 10% আছে এরকম মধ্যবিত্ত, 10% আছে মধ্যবিত্ত, যারা ভালোভাবে চলছে, সামাজিকতা রক্ষা করে চলছে, হয়তো দাঁড় না করে আটকে গেলে তাও সম্মানের কথা চিন্তা করে বলে না যে আমি খারাপ আছি। অনেক ক্ষেত্রে সে দেখে গেছে নিজের অবস্থান প্রকাশ করার জন্য বলে যে না ভালো আছি আলহামদুলিল্লাহ, তার আত্মসম্মান চলে আসে। এটা গেল হচ্ছে 70%। 10% আছে উচ্চ মধ্যবিত্ত, যারা ধনী হয়নি এখনো, আবার অভাবেও নেই, চলতে পারে, কিছু সেভিংসও আছে, উচ্চ মধ্যবিত্ত। এটা গেল আমার 80%। 10% আছে ধনী, যে হাজার হাজার কোটি টাকার মালিক না, মানে সুপার ধনী না, কিন্তু ধনী, সয় সম্পদ আছে, ভালো সম্পদ আছে, ধনী, তাদের কোনো সমস্যা নেই, তারা চলতে পারে, কিন্তু মানে তাদের ধনী, এক কথায় সে ধনী, তার কোনো অভাব নেই। আর 10% আছে মানে পেট মোটারা, যারা ওই যে সিন্ডিকেট করে, দুর্নীতি করে, সবকিছু করে হাজার হাজার কোটি টাকার, লাখ লাখ কোটি টাকার মালিক হচ্ছে, এই পেট মোটা আছে 10%। তাহলে এই 10% আছে যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, সবকিছু করছে, জনগণের রক্ত চুষে এরা দেখে গেছে এত ধনী হয়েছে ম্যাক্সিমাম। এই হচ্ছে আমার 100%-এর অবস্থা, যেটি কোনো সরকার বা কেউ আমাদেরকে এতদিন বলেনি। যে আমি ব্যক্তিগত জায়গা থেকে, ছোট জায়গা থেকে আমি ঠিক আমারটি 100% অ্যাকুরেট হবে বলবো না, কিন্তু 19-20 হবে। এখন কথা হচ্ছে আমাদের যে সম্পদ আছে আমার দেশে যে সম্পদ আছে, এই সম্পদগুলো কিভাবে ডিস্ট্রিবিউশন হয়েছে। সম্পদগুলো ডিস্ট্রিবিউশন হয়েছে একবার সোজা হিসাব, 90% বাংলাদেশের 90% সম্পদ আছে ওই যে পেট মোটা, সবচেয়ে ধনী, সুপার ধনী, এই 90% সম্পদ আছে 10% মানুষের কাছে। তার আমরা একটা সম্পদের একটা জাকাত দেই, এবং হিসাবটা আপনারা সবাই জানেন যে আপনার সম্পদের অনুযায়ী এই জাকাতটি প্রদান করলে তাহলে আপনার সম্পদটি হচ্ছে হালাল, না হলে হচ্ছে হারাম হয়ে যাবে। এটা আমাদের ধর্মীয় ব্যাখ্যা। এখন আমরা সরকারকেও একটা ট্যাক্স দিই, সরকারকে ভাই যে ট্যাক্সটা দেই আমরা, বাংলাদেশে এমন কোনো মানুষ নেই যে সরকার তার কাছ থেকে ট্যাক্স নিচ্ছে না, কোনো না কোনোভাবে ভ্যাটের মাধ্যমে, ইনকাম ট্যাক্সের মাধ্যমে কোনো না কোনোভাবে ট্যাক্স নিচ্ছে। একবারে গরিব দরিদ্র লোকটিও ট্যাক্স দিয়ে যাচ্ছে। তো এই ট্যাক্সটা নিয়ে চোর বাটপার বদমাইশরা হাজার হাজার কোটি টাকা পৃথিবীতে পাচার করে দিয়েছে। ট্যাক্সের টাকাটা আবার ঘুরে জনগণের কাছে আসেনি। যদি আসতো তাহলে দরিদ্র তো থাকতো না, আসতো তাহলে দেশ 55 বছর লাগে একটা দেশ উন্নত হতে। এত দরিদ্র 55 বছর পর থাকে না যদি ট্যাক্সের টাকাটা যদি আবার ফিরে জনগণের কাছে আসতো। তাহলে চোর বদমাইশরা দেয়নি আমাদেরকে, এ জায়গায় আমরা ব্যর্থ। এখন ধর্মীয় যে বিষয়টা আছে, যারা মুসলিম আছেন, যে আমরা তো জাকাত দেই, তো এই জাকাতটা যে দেই, অবশ্যই জাকাতটা আপনার পরিপূর্ণ জাকাতটি দিন আপনার জায়গা থেকে। আমি আমার জায়গা থেকে দেন জাকাতটি। আপনি হয়তো ফেতরা বা জাকাতটি কাউকে 50-100 এমন করে করে ভাগবাটোয়ারা করে দিয়ে দেন। এতে কি হয়, এই লোকটা নিয়ে বিড়ি সিগারেট খেয়ে বা যে কোনোভাবে তার সংসারে বাজার করে বা খরচ হয়ে যায়, একদিনই শেষ হয়ে যায়, কাজে লাগে না। তো আমার একটি আইডিয়া হচ্ছে, আইডিয়াটি ভালো লাগলে প্রয়োগ করবেন, দেখবেন দেশের মানুষের, জনগণের ভালো হবে। ভাই আপনার যে জাকাতটি আছে, আপনি যদি বিত্তশালী হন, ধরেন আপনার 1 লাখ টাকা আপনি জাকাত দিচ্ছেন, ধরে নিলাম আপনি 1 লাখ টাকা 500 জন বা 5000 জন মানুষকে না দিয়ে 1 লাখ টাকা আপনি 2 জন মানুষকে দেন, বা একজন মানুষকে একটি অটো কিনে দেন, একটি রিক্সা কিনে দেন। এই যে আপনি দিলেন একজনকে, যে আপনি একজনের দ্বারা 10 জন ফ্যামিলি চলে, তো একজনকে যে আপনি দরিদ্র সীমার নিচ থেকে বের করে আনলেন, এমন আপনি একজনকে করলেন। এমন করে যদি বাংলাদেশে যদি আমি ধরে নেই যে জাকাত দেওয়ার লোক 2 কোটি মানুষ জাকাত দেয়, তার 2 কোটি মানুষ যদি 2 কোটি মানুষ কেমনভাবে বের করে নিয়ে আসে যার যা সামর্থ্য অনুসারে, আমি বলছি না সবাই 1 লাখ দিবে, কেউ 10,000, কেউ 500, যাই হোক, মানে একজনকে দিলে কি দিলে আবার মানুষের আবার খরচ করে ফেলে, জুয়া খেলে নষ্ট করতে পারে, অন্য কিছু অপরাধ করে শেষ করে ফেলতে পারে। টাকা শুধু টাকা তার হাতে দিবেন না, টাকা দিয়ে আপনি তাকে একটা অটো কিনে দিন, বা একটা গরু কিনে দিন, বা কোনো কিছু, একটা ছাগল কিনে দিন, কোনো কিছু একটা কিনে দিন, যাতে সে তার সংসারটিকে ভরণ পোষণ করতে পারে। এর ফলে কি হবে, যে একটি পরিবারকে, একটি মানুষ না কিন্তু
একটি পরিবারকে আপনি দারিদ্র সীমার নিচ থেকে উঠিয়ে আনলেন। তাহলে প্রতি বছর যদি আমাদের দেশের বিত্তশালীরা, আলহামদুলিল্লাহ আমাদের দেশে অনেক বিত্তশালী আছে, যে বিত্তশালীরা যদি 1 কোটি বিত্তশালী যদি 1 কোটি দরিদ্রকে দরিদ্র সীমার নিচ থেকে উঠিয়ে নিয়ে আসে, তাহলে চিন্তা করেন আজকে থেকে 10 বছর পরে গিয়ে আমাদের দেশে আর কোনো দরিদ্র থাকবে না। সরকারের দায়িত্বটি পালন করে নাই, আমাদের ট্যাক্সের টাকাটা ফিরে আবার আমাদের কাছে দেয় নাই, কিন্তু আমরা জনগণ আমরা পারি পরিবর্তনটি করে দেখাতে। একে একে যখন আমরা সবাই হব, তখন সবাই মিলে আমরা সব সমস্যার সমাধান করতে পারবো। আসুন আমরা সবাই মিলে সব সমস্যার সমাধান করি। আমরা একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি, যে বাংলাদেশে আমরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর একটি প্রজন্ম থাকবে, সুন্দর একটি আমার সন্তান সুন্দর একটি মুক্ত বাতাসে ভেসে বেড়াবে। আমার সন্তান যেন তার শিক্ষাটি এদেশে থেকে পায়, স্বাস্থ্যটি এদেশে থেকে পায়, আমার সন্তানের জন্য কর্মসংস্থান হয়, সে যেন কারো মুখ আপেক্ষী না হতে হয়, সে নিজের চলাটি যেন নিজে চলতে পারে, মাথা উঁচু করে সম্মানের সাথে বাঁচতে পারে, এমন একটি রাষ্ট্র গঠনে, দেশ গঠনে, দেশ আমার, দেশ শেখ হাসিনারও না, দেশ একা খালেদা জিয়ারও না, দেশ একা শেখ মুজিবেরও না, দেশ একা জিয়াউর রহমানেরও না, ডক্টর ইউনূসেরও না, জামাতেরও না, হেফাজতেরও না, কারোর একার দেশ না। দেশ আমাদের সবার, আমার, আপনার, আমাদের সবার। তাই আমাদের সবার দেশটিকে আসুন আমরা সবাই মিলে গড়ে তুলি। এই দেশ তো আর একটা মানে কংক্রিট বস্তু না, ইট পাথরের একটি দেয়াল না যে এটা গড়ে তুলবো। দেশ হচ্ছে মানুষ, আমাদের যে মানুষ আছে, মানুষ নিয়ে হচ্ছে আমাদের দেশ। মানুষের উন্নয়ন মানে দেশের উন্নয়ন। মানুষ উঠে গেলেই দেশ উঠে যাবে, মানুষ চললেই দেশ চলে যাবে। তাহলে আসুন আমরা সবাই মিলে আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাই সম্মানের সাথে, গর্বের সাথে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।